কে কি বললো তাতে থোড়াই কেয়ার নাজমুল শান্ত। ডারউইনের প্র্যাকটিস ম্যাচে পরিণতি অ্যাটলিস্ট হবে না বাংলাদেশের, আপাতত এই বিশ্বাস করছেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া বাংলাদেশ। অস্ট্রেলিয়ার ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের ম্যাচ প্রিভিউ। ডারউইন টেস্ট শুরু হবার আগের দিন ম্যাচ ভেন্যুতে একটা মারাত্মক ঘটনা ঘটেছে। ফটো সেশনের জন্য দুই ক্যাপ্টেন পেট কামিন্স এবং নাজমুল শান্ত যখন এসেছেন, ছবিটা তুলেছেন, পেট কামিন্স নাজমুল শান্তকে বিদায় দিয়েছেন। তারপরই চিত্রনাট্যে প্রবেশ করেছেন একজন, তিনি এই নর্দার্ন টেরিটরির স্পোর্টস মিনিস্টার জেমস চার্লস, ভারতীয় বংশোদ্ভূত। তিনি পেট কামিন্সের সঙ্গে ছবি তুলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং সবশেষে একটা কথা বলেছেন যেটা অনেক বেশি আপত্তিকর লাগতে পারে আপনার কাছে। তিনি বলেছেন, তোমার জন্য শুভ কামনা থাকলো এবং আশা করছি অস্ট্রেলিয়া 2 দিনের মধ্যেই এই টেস্ট ম্যাচটা শেষ করতে পারবে। ভাবতে পারেন বাংলাদেশকে কতটা খাটো করে বা বাংলাদেশকে নিয়ে কি ধরনের আসলে ধারণাটা পোষণ করছেন এখানকার স্পোর্টস মিনিস্টার। জবাবটা কিন্তু শান্তদের দিতে হবে এই 22 গজে। সেই 23 বছর আগে বাংলাদেশ এখানে 2.5 দিন খেলেছিল। না, আমরা তো প্লেয়ার হিসেবে 5 দিন ক্রিকেট খেলতে চাই, 5 দিন ভালো ক্রিকেট খেলতে চাই, প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা নর্মালি আমরা সবসময় বলে থাকি। সো এক একটা সেশন ইম্পর্টেন্ট। 4 দিন যাবে, 5 দিন যাবে না 3 দিন যাবে, এই ধরনের আলোচনা থাকবে। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি। ম্যাচের আগের দিন ডারউইনের উইকেটটা দেখে হেঁটে হেঁটে আসছেন একসঙ্গে সাবেক ক্যাপ্টেন, একই সঙ্গে বর্তমান চিফ সিলেক্টর হাবিবুল বাশার সুমন এবং বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তাদের আলাপটা আসলে কি নিয়ে সেটা বলা কঠিন, কিন্তু ঠিক যখন আলাপটা করছিলেন তখন একটা ছবি কিন্তু ভেসে আসছিল। একজন সেই 23 বছর আগে এই মাঠটাতে খেলেছেন, আরেকজন ঠিক 23 বছর পরে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন। হাবিবুল বাশার সুমনের এক্সপিরিয়েন্স আছে এই মাঠটাতে খেলার, সেখান থেকেই নাজমুল হোসেন শান্তকে তিনি কিছুটা পরামর্শ দিয়েছেন নিঃসন্দেহে। সেই পরামর্শটা আসলে কি ছিল? না, সিলেক্টর সাথে এটাই কথা হচ্ছিল যে এখন সেই 23 বছর আগের মতো এই টিমটা নাই। সো তার বিশ্বাস আছে এই টিমটার উপরে এবং প্র্যাকটিস ম্যাচের যে কথাটা বললেন, আসলে এরকম ম্যাচ আমরা এর আগেও খেলেছি, টু বি ভেরি অনেস্ট। সো এরকম একটা খারাপ দিন যেতে পারে, আমি বিশ্বাস করি যে এরকম দিন এই টেস্ট ম্যাচে আসবে না। উইকেট, কন্ডিশন, প্র্যাকটিস ম্যাচ অনেক কিছুই কিন্তু মাথায় ঘুরছে। 2-2 4 যদি না হয় এই টেস্ট ম্যাচটা 5 দিনে নিয়ে যাওয়া কিন্তু বাংলাদেশের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। লিটন দাস ইজ ব্যাক। ডারউইন টেস্টের আগে বড় এক ঘোষণা নিয়ে হাজির ক্যাপ্টেন শান্ত, আর তাতে স্বস্তির ছাপ চোখে মুখে। কিন্তু শুধু এক লিটনেই কেন এত নির্ভার দল? লিটনে কি সেরা? সেই প্রশ্নের উত্তরটা পাওয়া যায় গেল 5 বছরে এলকেডির টেস্ট পারফরমেন্সের দিকে চোখ রাখলে। কিন্তু ওই পারফরমেন্সই কি যথেষ্ট অজিদের বিপক্ষে ঢাল হয়ে দাঁড়াতে? তাজিন খন্দকারের রিপোর্টে বিস্তারিত। 54, মাত্র 54টা রান। স্বপ্ন দেখার আগেই দুঃস্বপ্নটা দেখে ফেলেছে বাংলাদেশ। সেই ভয় যে তাড়িয়ে বেড়ায় অহর্নিশ। চিন্তার অন্ত নেই মাথায়, চিন্তার গিজগিজ আর ইতিহাস গড়ার চাপ। গুনে গুনে 23 বছর পর অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ, তাও আবার ওদের মাটিতেই। কঠিন এই সময়টাকে টাইগারদের মনে হতেই পারে একটা খাদের কিনারায় দাঁড়িয়ে। সেখানে আবার বড় একটা ঝামেলা, টাইগারদের সবচেয়ে বড় ভরসার প্রতীক লিটন কুমার দাসই নেই প্রথম টেস্টে। এই চিন্তা সঙ্গী করেই অজিদের বিপক্ষে লড়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষ মুহূর্তে ত্রাতা হয়ে হাজির সুপারম্যান। ডারউইন টেস্টের ঠিক আগে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট শান্ত নিয়ে হাজির দারুণ এক সুখবর। হি ইজ ব্যাক, লিটন দাস ইজ ব্যাক। লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিং এর ডেপথটা তো আর একটু বাড়তেছে এবং ওই জায়গায় কনসিস্টেন্সি আছে তার। সো আমার মনে হয় যে এই আগামীকালকে থেকে যে টেস্ট ম্যাচটা হবে ওইখানে আমরা এজ এ ব্যাটিং ইউনিট ভালো করার আশা রাখছি এবং প্রিপারেশনটা ভালো হয়েছে এখানে যে কয়দিন আছে। কিন্তু এই প্রত্যাবর্তন কতটা সুখের টাইগারদের জন্য? যখন দরকার একজন বিগ ম্যাচ প্লেয়ার, তখনই ফিরেছেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারদের একজন। আঙুলের চোট, ফিটনেস নিয়ে শঙ্কা, সব ডিলেমার অবসান ঘটিয়ে লিটন এখন 100% ফিট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তার গুরুত্ব শুধু একজন উইকেট কিপার কিংবা 5-6 নম্বরের ব্যাটার হিসেবে নয়, তিনি বাংলাদেশের স্টেবিলিটি ফ্যাক্টর। টপ অর্ডার ব্যর্থ হলে ইনিংস সামলাতে পারেন, আবার সুযোগ পেলে বদলে দিতে পারেন ম্যাচের মোমেন্টাম। কিন্তু লিটনকে এত ভরসার কারণটা কি? গত 5 বছরে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের একজন তিনি। তার মানে লিটনই সেরা এমন দাবি নয়, স্ট্যাটটাও কথা বলছে তার পক্ষেই। এই সময়ে তার রান ছিল 2300-র উপরে, আর ব্যাটিং গড়টাও চোখে পড়ার মতো। আছে 6টি সেঞ্চুরি, 13টির বেশি 50, আর এই পরিসংখ্যানের পেছনে আছে চাপের মুহূর্তে দাঁড়িয়ে যাওয়ার গল্পটাও। 2024-এ পাকিস্তানের বিপক্ষে 138 আর 2026-এর মেতে 126 আর 69 বারবার প্রমাণ করেছেন বড় মঞ্চে লিটনকে প্রয়োজন হলে তিনি ডেলিভার করতে পারেন। অস্ট্রেলিয়ার মাটিতে সেই অভিজ্ঞতাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় অস্ত্র। কারণ প্রতিপক্ষ শুধু অস্ট্রেলিয়া নয়, প্রতিপক্ষ সেখানকার কন্ডিশন, বাউন্স, পেস আর প্রেসার। আর সেখানে লিটনের অভিজ্ঞতা হতে পারে বাংলাদেশের গেম চেঞ্জার। তার ফেরায় বাংলাদেশ পাচ্ছে স্পেশালিস্ট উইকেট কিপার ব্যাটার, ব্যাট হাতে রান, গ্লাভসে নিরাপত্তা, দুই জায়গাতেই বাড়ছে দলের ব্যালেন্স। 54 রানে প্রস্তুতি ম্যাচে ধসের পর এই কনফিডেন্স বুস্টের মূল্য তাই অনেক বেশি। তবে লিটনের শেষ গল্প নয়। ডারউইনের উইকেটে ঘাসের উপস্থিতি পেসারদের ভাবাচ্ছে। তবুও শান্তর ইঙ্গিত, নর্মাল কম্বিনেশনে 2 স্পিনার ও 3 পেসারই হতে পারে পরিকল্পনা। সেখানে বড় ভূমিকা তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের। বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী তাইজুলের ঝুলিতে 270টা উইকেট আছে। অর্থাৎ 23 বছর পরের এই মহারণে বাংলাদেশের 2 শক্তি, লিটনের ব্যাটে অভিজ্ঞতা আর স্পিনারদের হাতে সারপ্রাইজ ফ্যাক্টর। তাজিন খন্দকার, 71। উইকেটে 5 মিলিমিটার ঘাস, অস্ট্রেলিয়া একাদশে 5 পেসার, ভাবা যায়? তবে কি দুঃস্বপ্ন টাইগারদের জন্য অপেক্ষায়? ব্যাটসম্যানরা বাঁচতে পারেন কোন টোটকায়? অস্ট্রেলিয়ায় ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্টে বিস্তারিত। মেহেদী হাসান মিরাজ ম্যাচের আগের দিন উইকেটটা মন দিয়ে দেখছেন, পড়ার চেষ্টা করছেন। কিউরেটর পাশে দাঁড়িয়ে আছেন, ইশারায় এবং মুখে একই সঙ্গে দুইভাবেই তিনি আসলে কিউরেটরের কাছে জানতে চেয়েছেন এই উইকেটে আসলে ঘাস কতটুকু। কিউরেটর হাতের ইশারায় বুঝিয়েছেন 5 mm অর্থাৎ 5 মিলিমিটার ঘাস, যেখানে পেসাররা নিঃসন্দেহে অনেক বেশি রাজত্ব করবে। বিশেষ করে প্রথম দিনটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। কিউরেটরের কথা শোনার পর দেখেন আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন যে মেহেদী হাসান মিরাজ একেবারে শ্যাডো করছেন, এবং সেই শ্যাডোতে কি দেখা যাচ্ছে, তিনি বলটা লিভ করছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাকসেসের টোটকা এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার কন্ডিশনে। মেহেদী হাসান মিরাজরা যদি যেই বলটা লাফিয়ে উঠবে বা যেই বলটা স্ট্যাম্পের উপর দিয়ে চলে যাবে সেটা যদি ঠিকঠাকভাবে ছাড়তে পারেন, তাহলেই কিন্তু এই ভেন্যুতে সাফল্য পাওয়া সম্ভব ব্যাটসম্যানদের। ইন্ডিয়ার ভিভিএস লক্সমান, যিনি কিনা বর্তমানে ভারতীয় দলের পরামর্শক হিসেবেও কাজ করছেন, সেই ভিভিএস লক্সম্যান মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশের ব্যাটিং কোচ, তাকে একটা টোটকা দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন। আশরাফুল নিজেই তার কাছে গিয়েছিলেন যে অস্ট্রেলিয়ার মাটিতে আসলে বাংলাদেশ যদি ভালো করতে হয়, বাংলাদেশের ব্যাটাররা যদি ভালো করতে হয়, কি করতে হবে। তিনি ঠিক এই কথাটাই বলেছিলেন যেটা মিরাজ করছিলেন শ্যাডোতে, এবং এই কাজটাই ম্যাচেও কিন্তু তাদেরকে করতে হবে। সেই কথাটা আশরাফুলের মুখে ফ্ল্যাশব্যাকে গিয়ে আরেকবার একটু শুনে আসতে চাই। কোন লেন্থের বলটা স্টাম্পের উপর দিয়ে যাচ্ছে, তো এই জিনিসটা আমাদের ব্যাটসম্যানদের খুব তাড়াতাড়ি অ্যাসেস করতে হবে যে কোন বলটা পরে স্টাম্পের উপর দিয়ে চলে যাবে। প্রথম দিনটা অনেক বেশি কঠিন হবে। টসটা যদি বাংলাদেশ জিতে যায়, নিঃসন্দেহে তারা ফিল্ডিংটাই নিতে চাইবে। অস্ট্রেলিয়া যদি আসলে টসটা জিতে যায়, তারা বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাতে চাবে, কারণ অনেক লম্বা সময় ধরে কিন্তু এই ডারউইনে টেস্ট ম্যাচ খেলা হয় না অস্ট্রেলিয়ারও। এই দলটার কেউই কিন্তু এই ভেন্যুতে টেস্ট ম্যাচ খেলেনি। ঠিক মাউন্ট মঙ্গানুইটা নিঃসন্দেহে ইবাদত হোসেনরা, তাসকিন আহমেদরা এই ডারউইনে ফিরিয়ে আনতে চাইবেন। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেট শত বছরের ঐতিহ্য, কিংবদন্তিদের গড়ে রাখা ইতিহাসের প্রাসাদ, আর হাজার হাজার ছোট গল্প যেন বারুদ হয়ে ওঠে অস্ট্রেলিয়ার মাটিতে। অজিদের ডেরায় টেস্ট ক্রিকেট মানে ব্যানারম্যান থেকে ব্র্যাডম্যান, স্পোফোর্ড থেকে ওয়ার্নদের কীর্তিগাথা। সেই ঐতিহ্যের বিপক্ষে লড়তে নামছে এবারে নাজমুল শান্তরা। এই ম্যাচ তাই শুধু একটা লড়াই নয়, ঐতিহ্যের উদযাপনেরই অংশ হওয়া। রিপোর্টে বিস্তারিত।
1993 সালে জুন মাসের এক ধূসর বিকেলে ওল্ড ট্রাফোর্ডের শেন ওয়ার্ন প্রথমবার অ্যাশেজের রান আপ নিচ্ছিলেন। ও প্রান্তে ক্রিজে মাইক গ্যাটিং, অভিজ্ঞ ইংলিশ ব্যাটার, তার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো কিছু নেই। ঝুলিতে সব রঙের আর ঢঙের বল ফেস করার অভিজ্ঞতা। ওয়ার্নের প্রথম বলটা ডানহাতি ব্যাটসম্যানের দিকে সামান্য সরে এসে লেগ স্ট্যাম্পের বাইরে নিরীহভাবে পড়ল। তারপর মাটিতে লেগে এমনভাবে ঘুরল যা মাঠের কেউ কল্পনা করতে পারেনি। বল গ্যাটিং এর ডিফেন্স স্ট্রোক পেরিয়ে অফ স্ট্যাম্পের মাথায় লাগলো, বেল গেল উড়ে, গ্যাটিং জমে গেলেন। ঐতিহাসিক সেই একটা মুহূর্তে অস্ট্রেলিয়ার এক অচেনা লেগ স্পিনার দুনিয়াকে জানিয়ে দিলেন নিজের আগমন। সেই বলটির নাম হয়ে গেল দ্য বল অফ দ্য সেঞ্চুরি। গল্পটা ডাইভ ইনটু দ্য ডিপ অফ দ্য অজি লিগেসি অফ রেড বল ক্রিকেট। সেই ঐতিহ্যের নাম কঠোরতা, আত্মবিশ্বাস আর হোম সয়েলের প্রতি নিষ্ঠা। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা মানে শুধু প্রতিপক্ষের মুখোমুখি হওয়া নয়, এটা সেই উত্তরাধিকারের সঙ্গে লড়াই, যেখানে প্রতিটি বল, প্রতিটি ইনিংস একটা গল্প হয়ে ওঠে। ওয়ার্নার সেই বল অফ দ্য সেঞ্চুরি আজও স্মরণীয়, কারণ এটা মনে করিয়ে দেয় অস্ট্রেলিয়া কেন দশকের পর দশক ধরে টেস্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী অজেয় এক দুর্গ হয়ে আছে। ঠিক এই কারণে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবার বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে এসে তাদের বিপক্ষে টেস্ট খেলাটা সত্যিই গর্বের। টাইগার পেসার জানেন ওই মাটিতে পা রাখার অর্থ হলো সেই একই ঐতিহ্যের সামনে দাঁড়ানো, যেটা একদিন ওয়ার্নের আঙুলের ডগায় ঘুরে বিশ্ব অবাক করে দিয়েছিল। শুরুর দিকের বছরগুলোতে খেলা ছিল টাইমলেস। 1882 সালে অ্যাশেজের জন্ম ইংল্যান্ডে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র রূপ নেয়। বিংশ শতাব্দীর শুরুতে আসে দ্য গোল্ডেন এজ, তারপর আসে ডন ব্র্যাডম্যানের যুগ। 1930-এর দশকে ক্রিকেট মানি ব্র্যাডম্যান, 1932-33 সিরিজের বডি লাইন ডিবেট, হ্যারল্ড লারুডের শর্ট পিচ বোলিং আর ডগলাস জার্ডাইনের কৌশল অস্ট্রেলিয়ান ক্রিকেটকে গভীরভাবে প্রভাবিত করে। তারপর থেকেই অস্ট্রেলিয়া আরও টাফ অ্যান্ড কম্ব্যাটিভ হয়ে ওঠে। ইংল্যান্ডের সঙ্গে লড়াই প্রায় 150 বছর ধরে চলছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের আধিপত্যের যুগ এসেছে, তা ফুরিয়েও গেছে। ভারতের উত্থান এবং সাম্প্রতিক বছরগুলোতে অন্যান্য দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা অস্ট্রেলিয়ান টেস্টকে বৈচিত্র্যময় করেছে। দীর্ঘ পথ চলায় অস্ট্রেলিয়ার মাটি শুধু খেলার জায়গা নয়, এটা এক সংস্কৃতি, এক ঐতিহ্য। ব্যানারম্যান থেকে ব্র্যাডম্যান, স্পোফোর্ড থেকে ওয়ার্ন, প্রতিটি প্রজন্ম এই মাটিতে নিজেদের ছাপ রেখে গেছে। আজও যখন কোনো দল অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখে, তারা শুধু একটা টেস্ট খেলতে আসে না, তারা এক দীর্ঘ ইতিহাস ও কিংবদন্তির মুখোমুখি হয়। বাংলাদেশও তাই হতে চলেছে ডারউইনে। খালিদ জামিল, একাত্তর। কেউ বলছে 3 দিনে, কেউ বলছে 2.5 দিনের ডারউইন টেস্ট শেষ হবে। প্যাট কামিন্স অবশ্য টাইগারদের বেশ সময় করছেন। অজি অধিনায়কের স্পষ্ট বার্তা, এই টেস্ট সহজ হবে না, কারণ বাংলাদেশ শক্তিশালী দল। ডারউইন থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। এত বাংলা কোথায় শিখলেন প্যাট কামিন্স? ঠিক নাজমুল শান্ত যখন তার জন্য অপেক্ষায় ছিলেন, ফটো সেশনের জন্য এগিয়ে আসলেন, তারপর বললেন, ভাই কেমন, অর্থাৎ কেমন আছো, এটাই বোঝাতে চেয়েছেন। তারপর দুজনে হাসিতে মেতে উঠেছেন। খুব দারুণভাবে ওয়েলকাম করেছেন প্যাট কামিন্স নাজমুল শান্তকে। বাংলাদেশ 3 দিনের প্র্যাকটিস ম্যাচটা মাত্র 2.5 দিনে হেরে গেছে। মূল ম্যাচেও কি এরকমটা হবে? এই প্রশ্নটা কিন্তু অস্ট্রেলিয়ার যারা সাংবাদিক আছেন তাদের অনেক বেশি ছিল। বাংলাদেশের যারা স্পোর্টস জার্নালিস্ট আছেন, বাংলাদেশ থেকে এসেছেন, তারাও একটা কৌতূহল থেকেই আসলে প্যাট কামিন্সকে জিজ্ঞেস করেছেন তারা আসলে কি ভাবছেন, বাংলাদেশকে নিয়ে কি আসলে সেই আগের মতো ধারণা পোষণ করছেন, অর্থাৎ বাংলাদেশ কি আসলেই 2 দিনের টেস্টটা হেরে যেতে পারে বা 3 দিনের টেস্টটা হেরে যেতে পারে। জবাবে উত্তরটা যেমনটা দিয়েছেন প্যাট কামিন্স, সেটা কিন্তু দারুণ অনুপ্রেরণার হতে পারে শান্তদের জন্য। তিনি একদম স্পষ্ট বলে দিয়েছেন বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী দল, তারা বাংলাদেশকে সমীহই করে। Don't reckon I've ever played an easy test match, so sure they'll be strong. A few of the guys we haven't really ever seen before, so that always brings a few unknowns going to the test match. But they've had some big wins over the last couple of years. Got some really strong talent, so we've got to be ready. But what do you think, it will be a 3-day test or the 5-day test? Who knows? ম্যাচের আগের দিন ওই যে আমার পেছনে জয়েন্ট স্ক্রিনটা আছে, সেখানে ভেসে উঠেছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের
সেই র্যাঙ্কিংটা, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া নাম্বার 1, কিন্তু বাংলাদেশ কি পিছিয়ে আছে? ওই যে জায়ান্ট স্ক্রিনে যতটুকু ধরে নাম্বার, সেখানটার মধ্যেই কিন্তু বাংলাদেশ আছে, এবং সেটা 4 নম্বরে। বাংলাদেশের মাটিতে অস্ট্রেলিয়াকে একটা সময় হারিয়েছে। সবশেষ যেই ওডিআই সিরিজটা ছিল সেখানে কিন্তু এই মাইটি অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছে। অস্ট্রেলিয়ায় এসে তাদেরকে যে এবার টাফ টাইম দিবে না, সেটার কিন্তু আসলে কোনো গ্যারান্টি নেই, যদিও সেটা প্র্যাকটিস ম্যাচ ছিল যেখানে তারা খারাপ করেছিল। তবে বাংলাদেশের অনেক বেশি স্বপ্ন, এবং বাংলাদেশ যেন আসলে ভবিষ্যতেও এই যে 23 বছর অপেক্ষা করতে না হয়, তার জন্য মরিয়া থাকবে ভালো একটা রেজাল্টের জন্য। প্যাট কামিন্স যেটা বলেছেন, বাংলাদেশ শক্তিশালী দল, সেই শক্তিশালী প্রমাণ করার দায়িত্বটা কিন্তু এখন টাইগারদেরই। নাহিয়ান বিন জসিম, 71, ডারউইন, অস্ট্রেলিয়া। বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে বিসিবিতে আয়োজন করা হয়েছিল এক মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল সহ ক্রিকেট সংশ্লিষ্টরা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে আরাফাত রহমান কোকোর অবদান ছিল অপরিসীম। 2002 সাল থেকে 2005 সাল পর্যন্ত বিসিবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশের ক্রিকেটে পাইপলাইন শক্ত করতে আরাফাত রহমান কোকোর অবদান ছিল অনেক। সাকিব তামিমরাও উঠে এসেছেন তার সাজানো পরিকল্পনাতেই। বছর অনেকের অবদানকেই আপনার মূল্যায়ন করতে পারিনি আমরা, এবং কি প্রেক্ষাপট ছিল আপনাদের সবারই জানা। তাই আজকে আমাদের সুযোগ আসছে, এবং বিসিবি যে মানুষটি মরহুম আরাফাত রহমান কোকো, ওনার ক্রিকেটে যে অবদান, এটা নতুন করে বলার কিছু নাই, আপনাদের সবারই জানা। আজকে বিসিবি যে পর্যায়ে আছে, যে পাইপলাইনগুলো উনি তৈরি করে গিয়েছে সেই সময়, যার সুফল কিন্তু আমরা পরে গিয়ে পেয়েছি। প্লেয়ার্স বলেন, পাইপলাইন বলেন, ওনার অবদান অনস্বীকার্য। তো আজকে আলহামদুলিল্লাহ আমরা সুযোগ পেয়েছি আজকে এরকম একটা আয়োজন করার। ফুটবলারদের নিয়ে এলাহি কাণ্ড ঘটাতে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। পেশাদার লিগের নতুন মৌসুমের জন্য বৃহস্পতিবার জাঁকজমকভাবে দল বদল করবে ঐতিহ্যবাহী ক্লাবটা। দল বদলের আগের দিন পরিকল্পনা সাজাতে ক্লাব প্রাঙ্গণে হাজির হন ক্লাব কর্তারা। সভাপতি বরকতুল্লাহ বুলু জানিয়েছেন, দেশি বিদেশি মিলিয়ে শক্ত দল গড়া হয়েছে, শিরোপার দিকেই চোখ তাদের। ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ বলছেন, দল বদলেই তাক লাগিয়ে দেয়া হয়েছে। ক্লাবের সাবেক ফুটবলার, সদস্য এবং পৃষ্ঠপোষকদের দারুণ একটা বিকেল কাটাতে মুখিয়ে মোহামেডান কর্তারা। ফুটবলের টিম রদবদল, আমরা আমাদের টিম কারা কারা খেলবে মোহামেডান ক্লাবের খেলোয়াড়দের নাম ঘোষণা করি। আর ফুটবল যিনি চেয়ারম্যান, আপনারা জানেন বাংলাদেশের একজন স্বনামধন্য 2-3 জন শিল্পপতির মধ্যে একজন, নামটা হলো মোস্তফা কামাল। ফুটবলও মোস্তফা কামাল সাহেবের কন্ট্রিবিউশন অনেক। দল বদলটা এবার একটু আগের মডার্নের যে ঐতিহ্য ছিল সেই ঐতিহ্য রক্ষা। এখানে ঘোড়াগাড়ি থাকবে, আমরা প্লেয়ারদেরকে পরিচয় করাই দেবো আমাদের হলরুমের ভিতরে, আপনারা দেখবেন সেটা। ঘোড়ার গাড়ি থাকবে, ব্যান্ড বাড়ি থাকবে, আমরা ক্লাব সাজাবো। আমি বললাম তো, এটা সবার কোটি কোটি সমর্থক মহামেডান ক্লাবের। এদেরকে বুঝাইতে হবে যে হ্যাঁ, আমরা আগের পর্যায়ে নেই, আমরা বর্তমানে আছি, এবং ভবিষ্যতে আমরা কি করব সেটা ওরা দেখবে। এটাই মেইনলি আসলে। কানাডা ছেড়ে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন সমিত সোম। ক্যাভালরি এফসির পর বাংলাদেশের তারকা মিডফিল্ডারের নয় গন্তব্য পেলের সাবেক ক্লাব নিউ ইয়র্ক কসমস। ইউসিএল লিগের 1-এ প্রতিদ্বন্দ্বিতা করা ক্লাবটি নতুন মালিকানায়, নতুন চ্যালেঞ্জে। সেই সঙ্গে সমিতের সামনে নতুন চ্যালেঞ্জ। চলতি মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হলেও সামনে চুক্তির মেয়াদ বাড়াতে পারেন এই সিলেটি। হাসান সজীবের রিপোর্টে বিস্তারিত। সময়টা 1975 সাল। ব্রাজিলের নিজের প্রিয় ক্লাব সান্তোস ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ফুটবল সম্রাট পেলে। তার আগমনের আগেও আমেরিকার ফুটবল অতটা জনপ্রিয় ছিল না। 1975 থেকে 77 এই কটা বছরে বেশ আলোড়ন কারেন পেলে। দর্শক বাড়তে থাকে কসমসের প্রতিটা ম্যাচে। ঠিক 1977 সালের 1 অক্টোবর ক্লাব ক্যারিয়ারে বিদায়ী ম্যাচটা কসমসের জার্সিতে খেলেন ব্রাজিলিয়ান এই তারকা। শুধু পেলে নন, 1970 থেকে 80-এর দশকে ফ্রান্স বেকেনবাওয়ারের মতো তারকারও খেলেছেন এখানে। ফুটবল সম্রাটের সেই ঐতিহ্যবাহী ক্লাবটাতেই এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশের সমিত সোম।
বেশ কয়েক মাস ধরে ক্লাবহীন বাংলাদেশের মিডফিল্ডার। এর আগে 2023 সালে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরিতে যোগ দিয়ে 3 বছরে 79টি ম্যাচ খেলেন সমিত। এই সময় তার নামের পাশে যুক্ত হয়েছে বেশ কিছু অর্জন, সিপিএল শিল্ড, নর্থ স্টার কাপ জয়ের মতো গৌরব। কিন্তু ক্লাব ছাড়ার পরই বাংলাদেশি ফ্যানদের মধ্যে চলতে থাকে সময়ের অপেক্ষা, কোথায় যাচ্ছেন সমিত। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। গুঞ্জন ছিল এশিয়ার কোনো ক্লাবে দেখা যাবে সিলেটের এই সন্তানকে, ইংল্যান্ডের কোনো ক্লাবের হয়েও খেলতে পারেন সমিত। এমন গুঞ্জনও নেহাত কম ছিল না। বেশ কিছু ক্লাবে তাকে দলের সঙ্গে প্র্যাকটিস করতেও দেখা গেছে। তবে সব কিছুকে পেছনে ফেলে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন সমিত। পেলের ক্লাব হিসেবে পরিচিত ক্লাবটিতে বর্তমানে আগের মতো নেই তারকাতে ভরা। তবে নতুন মালিকানায় নতুন আশার আলো দেখছেন সমর্থকেরা। যদিও ক্লাবটির লক্ষ্য আপাতত তারকা ফেরানো নয়, দলের ভিত মজবুত করা, প্রতিভা গড়ে তোলা, ইউসিএল লিগ 1-এ নিজেদের অবস্থান মজবুত করা। সমিতের কাছে তাই চ্যালেঞ্জটা ডাবল। অনেক ক্লাব থেকে অফার পেলেও ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে চুক্তি করা, যেখানে নতুন মালিকানা, আবার বর্তমানে টেবিলের একদম তলানির দলও কসমস। তবে ভালো ব্যাপার হতে পারে, নিজেকে মেলে ধরতে পারলে পর্যাপ্ত গেম টাইম পেতে পারেন তিনি, যা সমিতের ফুটবল দক্ষতা ও প্রতিভা বিকাশে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। হাসান সজীব, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।